সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের মোটামুটি কোর্স শেষের দিকে আজকের আমাদের তামাদি আইনের অনুচ্ছেদ আমরা আলোচনা করব। আগামী ক্লাসে আমাদের পেনাল কোড বাকি অংশটা দেখব। এরপরে আমাদের দুটো এমসিকিউ থাকবে। আমরা আশা করতেছি যদি 29শে নভেম্বর পরীক্ষা হয় ভালো আপনি দিবেন, না হইলে পরবর্তী ডেট কবে হয় সেটা তো আর বলা যাচ্ছে না। তারপরেও রেকর্ডিং থাকবে, আপনারা দেখবেন, হয়তো পরবর্তীতে আমাদের আবার নতুন করে রিভিশন বেস চালু হইতে পারে। তো আজকের আলোচনা আমরা শুরু করি তামাদি আইনের অনুচ্ছেদ দিয়ে। তো এর আগে আমরা তামাদি আইনটা কিন্তু পড়েছি, যে তামাদি আইনের ভিতরে কি আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনটাও পড়েছি। তো আমরা এমনভাবে তামাদি আইনের অনুচ্ছেদগুলো আমাদের পড়া উচিত যেভাবে পড়লে যে ধরেন আমাদের মনে থাকবে। তো এই জন্য প্রথম দায়িত্ব যেটা সেটা হচ্ছে যে এই যে টোটাল অনুচ্ছেদগুলো আছে এগুলো কিভাবে শ্রেণীবিন্যাস আছে এটা একটু আইডিয়া নিব। আর বাস্তব যেই মামলাগুলো প্রতিনিয়ত হয় ওইগুলো মনে রাখলেই যথেষ্ট, আপনার টোটাল তামাদি আইনের অনুচ্ছেদ মনে রাখার কিন্তু দরকার নাই। তো তামাদি আইনে টোটাল আমাদের তিনটা শিডিউল ছিল, তার মধ্যে আমাদের দুইটা শিডিউল অমিট করা আছে, শুধুমাত্র প্রথম শিডিউলটাই আছে, আর এটা হচ্ছে আমাদের শিডিউল নাম্বার 1। তো এটা তিনটা ভাগে বিভক্ত। একটার মধ্যে আমাদের সুট রিলেটেড আলোচনা করে, একটা হচ্ছে আপিল রিলেটেড, আর একটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন বা দরখাস্ত। যেমন আমরা তামাদি আইনের 3 ধারায় পড়েছি যে প্রতিটা মামলায় কি হবে, খারিজ হবে যদি লিমিটেশনের পরে দায়ের করা হয়, সেটা সুট হোক, আপিল হোক, দরখাস্ত হোক। এখন এই সুটের ক্ষেত্রে 100 থেকে নিয়ে 149টা পর্যন্ত আমাদের কি আছে, দেওয়ানি মূল মামলার তামাদি দেওয়া আছে। আর 120 নাম্বার একটা অনুচ্ছেদ দিয়ে বলতেছে যদি কোনো দেওয়ানি মামলা এই 149-এর মধ্যে আপনি খুঁজে না পান, তাহলে বাই ডিফল্ট তার তামাদি হচ্ছে 6 বছর। তাহলে আপনি ক্লিয়ার হইলেন, 149টা আমাদের দেওয়া আছে। এর মধ্যে একটা সেকশন হচ্ছে, অনুচ্ছেদ হচ্ছে 120, সেখানে বলতেছে যদি এই তামাদির শিডিউলে কোনো মামলার তামাদি না পাওয়া যায়, সেক্ষেত্রে 120 অনুচ্ছেদ ব্যবহার করে আমরা তার তামাদি হবে 6 বছর। যেমন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার তামাদি দেওয়া নাই, 6 বছর ধরি। চিরস্থায়ী নিষেধাজ্ঞার তামাদি আমাদের দেওয়া নাই, সেটাও আমরা 6 বছর ধরি। তো এই দুইটা আপনি মনে রাখতে পারেন, 120 অনুচ্ছেদ আমরা ব্যবহার করি। আপিলের ক্ষেত্রে আপনি যখন পড়বেন দুইটাকে পৃথকভাবে ভাগ করে নেবেন, যে দেওয়ানি মামলার জন্য 4টা অনুচ্ছেদ পাবেন, ফৌজদারি মামলার জন্য 4টা আপনি অনুচ্ছেদ পাবেন। দরখাস্তের ক্ষেত্রে আপনি যখন যাবেন দরখাস্তটা আপনি পৃথক কয়েকটা ভাগে ভাগ করে নিলে আপনার জন্য ইজি হয়, যেটা আমরা কয়েকটা দেখাবো। যেমন ধরেন যে রিভিউ রিলেটেড 4টা অনুচ্ছেদ পাবেন, ওই 4টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ডিক্রির এক্সিকিউশন রিলেটেড মোটামুটি 4টার মতো পাবো, ওই 4টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে পক্ষভুক্তি আমরা পাবো। তো এইরকম কয়েকটা থিম আকারে মনে রাখলে আপনার সারা জীবন মনেও থাকবে, অত টেনশনও হবে না। তাহলে টোটাল জিনিসটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। সুটের জন্য 149, আপিলের জন্য 150 থেকে 157, আর যে কোনো দরখাস্ত যেমন রিভিউর দরখাস্ত, এটা ছাড়া আমরা সেটেসাইটের দরখাস্ত, এক্সিকিউশনের দরখাস্ত, পক্ষভুক্তির দরখাস্ত, সবকিছুরই জন্য হচ্ছে আমাদের 158 থেকে 183, প্রায় 26টা অনুচ্ছেদ দেওয়া আছে। এখন আমরা প্রথমে আপনি যেটা করবেন, যেই তামাদিগুলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওই 8টা প্রতিকারের সাথে জড়িত, ওইগুলো আপনার জন্য সর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ, এমসিকিউ, ভাইবা, লিখিত সব জায়গায়। তো এগুলো আপনার বাস্তব জীবনেও কাজে আসবে। তো আপনি ভিতরে ডিটেইলে না পড়ে আগে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে জড়িত যেগুলা, ওইগুলার প্রতি আপনি একদম 100% আপনি মুখস্থ করে নেন। এরপরে যাবেন আপনি বিশ্লেষণে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে জড়িত যদি আমরা তামাদিগুলো একটু দেখার চেষ্টা করি, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কি হয় আমরা জানি, সম্পত্তির দখল উদ্ধার মামলা আমরা করি, খাস দখলের মামলা করি, সত্য সাব্যস্ত খাস দখল বলি, রিকভারি অফ পজেশন বলি। তো এটা হচ্ছে আমাদের তামাদি 12 বছর। তাইলে আপনার দায়িত্ব এটাকে মনে রাখবেন, 12 বছর। আমরা বলি যে তামাদির দুইটা অনুচ্ছেদ আমাদের ব্যবহৃত হয়, একটা হচ্ছে 142, একটা হচ্ছে 144। তো এই দুটাও আমরা আপনাদেরকে বলে দিছি যে 42 ব্যবহৃত হবে তখন যখন ব্যক্তি 1 ঘন্টার জন্য হইল বা একদিনের জন্য হইল ওই জমিতে দখলে ছিল, পরবর্তীতে তারে বেদখল হইছে বা সে দখলে আর যায় নাই, ওই কারণে বেদখল। আর 144-এ হচ্ছে এর বাইরে অন্য যত ইন্টারেস্ট আছে, যেমন আপনি অধিকার পাইছেন কোনোদিন যান নাই, ওই রকম ক্ষেত্রে, ওই জন্য দুইটা জিনিস, দুইটা অনুচ্ছেদ ব্যবহার করা আছে।
তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার সাথে এই দুইটা অনুচ্ছেদ আমাদের জড়িত, সময়সীমা 12 বছর। এইটা আপনার জন্য টপ প্রায়োরিটি লিস্টে থাকবে। এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার সাথে জড়িতটা হচ্ছে আপনার ৩ নম্বর অনুচ্ছেদ। তো এখানে সময়সীমা হচ্ছে কতদিন? ৬ মাস। তাহলে এই পড়ার সাথে সাথে আপনি ৯ ধারার বিষয়বস্তুটা একটু মনে করার চেষ্টা করবেন, যে যেখানে শুধু কি হবে আপনার, যে সুড বাই দ্য পারসন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি, দখলে ছিলেন, বেদখল করা হয়েছে, মালিকানা নাই, কোনো ইন্টাইটেল নাই, কিন্তু আপনি লিগালি ওই সম্পত্তিটা দখলে রাখার অধিকারী, যেমন আপনি ভাড়াটিয়া, আপনি লিজ সূত্রে মালিক। তো এইগুলোর জন্য ৯ ধারা ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা তামাদিও আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ১২ ধারার সাথে জড়িত ১১৩ নম্বর অনুচ্ছেদটা মনে রাখবেন, যে ১২ ধারার সাথে জড়িত হচ্ছে আমাদের ১১৩ অনুচ্ছেদ। এটাকে বলে যে চুক্তি প্রবলের তামাদি হচ্ছে ৩ বছর। আর একটু ডিটেইলে মনে রাখবেন যে এটা পূর্বেও এটাও ৩ বছর ছিল, ২০০৪ সালে এটাকে সংশোধন করে কি করা হয়েছে, ১ বছর করা হয়েছে। তাইলে চুক্তি প্রবলের তামাদি পূর্বে ৩ বছর ছিল, ২০০৪ সালে সংশোধন করে ১ বছর করা হয়েছে, ১১৩ নম্বর অনুচ্ছেদ। এরপরে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট ৩১ নম্বর সেকশন, যেটা আমাদের আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, যেটাকে আমরা সংক্ষেপে বলি যে দলিল সংশোধন। তো এই দলিল সংশোধনের তামাদি হচ্ছে আমাদের কতদিন? ৩ বছর। তো এটার জন্য আমাদের দুইটা অনুচ্ছেদ ব্যবহৃত হয়, ৯৬ এবং ৯৫। ৯৬ ব্যবহৃত হবে যখন মিউচুয়াল মিস্টেক থাকবে, আর যদি ফ্রড হয় তাহলে আমরা ৯৫ ব্যবহার করব। এই দুটাই, আর কিছু না। এরপরে ৩৫ নম্বর সেকশনে আমরা কি জানি, চুক্তি রদ বা রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি বাতিলের ক্ষেত্রে আমাদের ১১৪ নম্বর অনুচ্ছেদ ব্যবহৃত হয়। পূর্বে এটাও ৩ বছর ছিল, ২০০৪ সালে সংশোধন করে ১ বছর করা হয়েছে। কারণ মাঝে মধ্যে আপনার এমসিকিউ দেয় যে সংশোধনের পূর্বে কতদিন তামাদি ছিল, আপনি পড়ে গেলেন ১ বছর, কিন্তু এমসিকিউ আসে যে সংশোধনের পূর্বে চুক্তি বাতিলের তামাদি কতদিন ছিল। তাইলে আপনার টোটালটা জানা থাকলে এমসিকিউ যেভাবেই হোক আপনি কিন্তু ঠকবেন না। এরপরে হচ্ছে যে আমাদের ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, মানে দলিল বাতিল রিলেটেড আমরা তামাদি যদি দেখি, সেক্ষেত্রে আমাদেরকে যেটা বলতেছে যে ৯২ এবং ৯৩ দুইটা অনুচ্ছেদ আমরা পাবো। তো এটার ক্ষেত্রে আমাদের তামাদি হচ্ছে ৩ বছর। আর ৪২ ধারার কোনো তামাদি দেওয়া নাই, ওই জন্য আমরা ১২০ অনুচ্ছেদ ব্যবহার করি। ৫২ ধারারও কোনো তামাদি দেওয়া নাই, ১২০ অনুচ্ছেদ ব্যবহৃত হয়, আর এই দুটাই বলে যে ৬ বছর। আপনি যদি এই ৮টা প্রতিকারের সাথে জড়িত তামাদিগুলা নিজের আয়ত্তে যদি চলে আসে, তাহলে আপনার জন্য মোটামুটি 60% অনুচ্ছেদ পড়া শেষ। এখান থেকে আপনার একটা এমসিকিউ থাকবেই, হয় আপনার অনুচ্ছেদ নাম্বার জানতে চাইবে, নাইলে সময়সীমা জানতে চাইবে, নাইলে সংশোধনের পূর্বে জানতে চাইবে, যে কোনো একটা। আপনি প্রয়োজনে আমরা হ্যান্ড নোটটা দিয়ে দিব, এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে মোবাইলের উপরে আপনি সেভ করে রাখেন, অথবা প্রিন্ট করে আপনার টেবিলের উপরে রাখেন। তাহলে আপনার দুইটা কাজ হবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনটাও পড়া হয়ে গেল, তামাদি আইনও পড়া হয়ে গেল। এইটাই গুরুত্বপূর্ণ। যাদের এইটা ঠিক নাই বাকিটা পড়ার দরকার নাই, এইটাই আপনি আগামী ৩ দিন এটাই পড়েন। প্রয়োজনে প্রতি ঘন্টায় যখন পড়ার টেবিলে আসবেন নিজেকে একবার লেখার চেষ্টা করেন, মনে পড়তেছে কিনা দেখেন। লিখবেন কিভাবে? এইভাবে লিখবেন আপনি 8+12+142+144। আপনি জানেন এগুলার মানে কি। ৯ ধারা লিখতে গেলে আপনি ৯-এর মতো করবেন, 9+6+3, তার মানে ৯ ধারা, ৬ মাস, ৩ অনুচ্ছেদ। এইভাবে আপনি ১০ বার লিখেন। কিভাবে আপনার মনে না থাকে আপনি দেখেন, যে তারপরে ধারা বলার আগে আপনি বলে দিতে পারবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম ভিআইপি চার্ট, এটা আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আমরা মামলার বিভিন্ন প্রকার তামাদি আছে। তখন আপনি যদি একটু মনে রাখতে চান যে এই যে এতগুলো তামাদি আছে, ১৪৯টা, কত বছর পর্যন্ত আছে। মাঝে মধ্যে এমসিকিউ, একদম হাস্যকর এমসিকিউ আসে যে তামাদি আইনের সর্বনিম্ন তামাদি কতদিন, সর্বোচ্চ তামাদি কতদিন। তাইলে আমরা সর্বনিম্ন তামাদি পাচ্ছি ২ নম্বর অনুচ্ছেদে ৯০ দিন, আর সর্বোচ্চ হচ্ছে আমাদের ৬০ বছর। তাইলে আপনি একটা কি পাইলেন, টাইম ফ্রেম পাইলেন, যে তামাদি আইনের ১৪৯টা যে সুট রিলেটেড মামলার তামাদি আছে, ৬০ বছর ম্যাক্সিমাম হইতে পারে, সর্বনিম্ন ৯০ দিন হইতে পারে। এরপরেরটাও আপনি চাইলে একটু মনে রাখতে পারেন। এরপরে হচ্ছে যে ৬ মাস, এরপরে চলে যাবে আপনার ১ বছর, এরপরে ২ বছর, ৩ বছর, ৬ বছর, ১২ বছর, ৩০ বছর। এটা আপনি ২-৩ বার লিখতে পারেন, তাইলে আপনার কাছে কনফিডেন্টটা একটু বাড়বে, আপনি বুঝতে পারবেন যে এইরকমও তামাদি হয়। তাহলে সর্বনিম্ন হচ্ছে ৯০ দিন, এরপরে ৬ মাস,
1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর, 12, 30 এবং 60। এখন আপনি পড়বেন কোনটা, মূল কাহিনীটা হচ্ছে পড়বো আমি কোনটা, এতগুলা তো আছে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করা উচিত বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে দেখেন, এই 60 বছর রিলেটেড, 30 বছর রিলেটেড, আর 6 বছর রিলেটেড, 2 বছর রিলেটেড, এখানে বাছাই করা কয়েকটা পড়লে আমাদের জন্য কিন্তু যথেষ্ট। বেশি যেই তামাদিটা কনফিউশন করে সেটা হচ্ছে 1 বছর, 3 বছর আর 12 বছরেরই অনুচ্ছেদ অনেক বেশি। তো এগুলার মধ্যে আপনাকে বাছাই করে আমরা কয়েকটা পড়বো, তাইলে আমাদের জন্য যথেষ্ট। আর এটা যখন পড়তে যাবেন, ওই দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার আপিল রিভিউ ডিভিশন কোন আদালতে করে, ওইটা যাতে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকে। যেমন আমাদের এই যে এখন তো আর আমাদের কি নাই, আমাদের সহকারী জজ নাই। তো নোটটা যদিও 1 বছর আগে করা, তারপরে আমরা সিভিল জজই কিন্তু লিখেছিলাম, পূর্বে সিভিল জজই ছিল। আমাদের এই সহকারী জজ বলে কোনো জজ ছিল না। সিআরপিসি যখন, তো সিপিসি যখন তৈরি করা হয় তামাদি আইন, তখন ওই যে সিভিল জজ ছিল ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, এরপরে ডিস্ট্রিক্ট কোর্ট, এরপরে হাইকোর্ট। তো আবার আমরা ওইটাতেই ফেরত আসলাম। তাইলে এই যে সিভিল জজের বিরুদ্ধে আমরা জেলা জজে যাই, জেলা জজের বিরুদ্ধে হাইকোর্টে যাই, এটা হচ্ছে দেওয়ানি মামলার আপিলের স্তর। আর ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রা, দায়রার বিরুদ্ধে হাইকোর্টে। এই বেসিক ধারণাটা রাখবেন, তাইলে আপিল রিলেটেড যে 8টা আমরা তামাদি পাবো, এটা আপনার বুঝতে একটু সুবিধা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, রিভিশনের কোনো প্রকার তামাদি আমাদের এই তামাদির অনুচ্ছেদে দেওয়া নাই। মাঝে মধ্যে আপনার এটা এমসিকিউতে থাকতে পারে যে রিভিশনের তামাদি কোনটা, 30 দিন, 60 দিন, 90 দিন, কোনোটি নয়, এরকম আপনার অপশন কিন্তু থাকতে পারে। তাইলে তামাদি আইনে রিভিশনের কোনো তামাদি দেওয়া নাই। আর রিভিউ রিলেটেড 4টা আমাদের তামাদি দেওয়া আছে, আর আপিল রিলেটেড আমরা তো পাইলাম 8টা তামাদি দেওয়া আছে। তাহলে এই তিনটা একসাথে আপনি পড়বেন, আরেকটা আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়লো। তাহলে আপিল রিলেটেড 8টা পাবো, রিভিউ রিলেটেড 4টা পাবো, আর রিভিশনের কোনো তামাদি আমার দেওয়া নাই। কারণ মাঝে মধ্যে তাদের এমসিকিউটা হয় বাইরে থেকে, তো এইরকম যদি হয় আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এখন আমরা চলে আসি যে সবচেয়ে উঁচু থেকে নিচের দিকে আসব, বেশি কিন্তু নাই। 60 বছর রিলেটেড 3টা অনুচ্ছেদ আছে, তিনোটাই আপনাকে পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 147, 148, 149, এই 3টা অনুচ্ছেদের তামাদি সবচেয়ে বেশি 60 বছর। 149 যেটা বলে সেটা বলতেছে যে সরকার কর্তৃক অথবা সরকারের পক্ষে, বাই গভর্নমেন্ট অর অন দ্য বিহাল্প অফ গভর্নমেন্ট, যে কোনো মামলা, তবে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ছাড়া, সরকারের জন্য 60 বছর। ওই জন্য তামাদি আপনি যখন তামাদি এর 26 নম্বরে পড়ছেন সুখাধিকার অর্জনে, দেখবেন যে সরকারি সম্পত্তি হইলে লেখা আছে কত বছর, 60 বছর। ওইভাবেও রিলেট করে একটু মনে রাখতে পারেন। আর এর চাইতে আরো বেস্ট হবে, সরকার শব্দ শুনলে আপনি মনে করবেন যে তার ক্ষমতা বেশি, তার জন্য সুবিধাও বেশি, অতএব উনি বেশি সময় পাবেন। তাহলে 149-এ আমরা যেটা বুঝলাম, যদি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে মামলা হয়, কন্ডিশন হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ছাড়া 60 বছর। এইটা মনে রাখবেন, এটাতে দুইটাই জানতে চায়, অনুচ্ছেদ নাম্বার চাইতে পারে, সময়সীমাটাও চাইতে পারে। এরপরে 147 আর 48-এর মধ্যে আপনি ওই যে মর্গেজ শব্দটা মনে রাখবেন, বন্ধক, ওইটারই একটা উর্দু ভাষার নাম হচ্ছে রেহেন। যেহেতু আমাদের এই অঞ্চলে ফার্সি এবং উর্দুর প্রচলন ছিল, তো বাংলা ভাষা অনেক শব্দ আসছে উর্দু ভাষার। তো আমরা ইংরেজিতে মর্গেজ শব্দটা জানি, মানে বন্ধক। ওই রেহেনের মানেই হচ্ছে বন্ধক বা মর্গেজ। তো এখানে যেটা 147 আর 148 দুইটাই পাশাপাশি কথা বলে, জাস্ট একটু পার্থক্য। তো এখানে প্রথমে আমরা যদি 147টা দেখি, সেটা বলতেছে যে বন্ধক গ্রহীতা কর্তৃক অথবা রেহেন গ্রহীতা কর্তৃক ফোরক্লোজার বা সেলের জন্য মামলা। এখন ফোরক্লোজার জিনিসটা কি, সেল তো আমরা সবাই বুঝি, বিক্রি করা। মূল কথাটা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আমি হইলাম বন্ধক গ্রহীতা, আপনি হইলেন বন্ধক দাতা। নিয়ম ছিল যে 5 বছরের মধ্যে আপনি টাকা দিবেন, আপনার বন্ধক আমি ফেরত দিব। এখন আপনি টাকা পয়সা দিচ্ছেন না, তো আমি কি করতে পারি, বন্ধক গ্রহীতা হিসাবে আপনার জমিটা আমি রাখে করবোটা কি। তো এই রকমের ক্ষেত্রে আমি আদালতে গিয়ে বলতে পারি যে ফোরক্লোজার করার জন্য, মানে তার পাওনা তারে বুঝিয়ে দিয়ে জমিটা আমার পক্ষে কি করার জন্য, আদালত যাতে যাবতীয় যত প্রকার দায় লাইবিলিটি আছে ওগুলা ডিসচার্জ করে আপনার পক্ষে দিয়ে দেয়। তো এটার বলে যে ফোরক্লোজার করা। অথবা যেটা হইতে পারে, আপনি এটা করে কি করবেন, আপনার কাছে রেখে দিবেন, আপনার টাকা পয়সা গেছে,
সে টাকা দিচ্ছে না, আপনি ফোরক্লোজার করে আপনার নিজ নামে রেখে দেন, আপনার থাকে গেল। অথবা আপনি চান বিক্রি করে দিবেন, তাইলে আপনি বিক্রি করে দেন। তাইলে 147-এ হচ্ছে বন্ধক গ্রহীতা কর্তৃক ফোরক্লোজার বা সেলের জন্য মামলা করার ক্ষেত্রে 147 ব্যবহৃত হবে 60 বছর। আর 148 বলতেছে যে যিনি বন্ধকটা দিয়েছিলেন, তাহলে 47 হচ্ছে গ্রহীতার জন্য আর 48 হচ্ছে দাতার জন্য। যিনি বন্ধক দিয়েছেন উনি কি করবেন, উনি রিডিম করবেন। যেমন আপনি ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, এখন টাকা পরিশোধ করছেন, ব্যাংক আপনার রিডেমশন ডিড দিচ্ছে না, মানে আপনার নামে সম্পত্তিটা আবার ফেরত দিচ্ছে না। তাইলে 148 বলতেছে যে রিডিম করার জন্য বা যদি দখল নিয়ে নেয়, দখল লাভ করার জন্য 148-এর অধীনে যাবেন 60 বছর। তাহলে এই তিনটা অনুচ্ছেদ আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 147 বন্ধক গ্রহীতা কর্তৃক মামলা, 148 বন্ধক দাতা কর্তৃক মামলা, আর 149 সরকার কর্তৃক মামলা। এই 3 লাইনে আপনি মনে রাখবেন, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি আমরা 30 বছর রিলেটেড, আমরা মোটামুটি 3টা অনুচ্ছেদ পাবো। এই 3টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সর্বপ্রথম 145 আমাদেরকে যেটা বলে, এটা হচ্ছে আমাদের মুভেবল প্রপার্টি। আগে যেটা আমরা দেখলাম সেটা ছিল আমাদের ইমুভেবল প্রপার্টি। তো এখানে বলতেছে যে অস্থাবর সম্পত্তি আমানত গ্রহীতা রেহেন গ্রহীতা থেকে দখল উদ্ধারের মামলা। আপনার একটা মোটরসাইকেল আমার কাছে দিয়েছিলেন, ঘড়ি দিয়েছিলেন, মানে যেটা মুভেবল প্রপার্টি হয়, আমানত গ্রহীতা যার কাছে দিয়েছেন তার কাছ থেকে উদ্ধার করার জন্য 145-এর অধীনে 30 বছর আপনি সময় পাবেন। তাহলে আমরা সহজে মনে রাখবো মুভেবল প্রপার্টি 30 বছর, আর ইমুভেবল হইলে আমাদের কত, 60 বছর। এরপরে যেটা 146, যদিও বর্তমানে ওইরকম কার্যকর নাই, যদি বন্ধকি সম্পত্তি দখল উদ্ধার রিলেটেড মামলা সরাসরি হাইকোর্টে করতে হয়, যদি কোনো মামলা এরকম ঘটে, সেটার জন্য 30 বছর। তাহলে বন্ধকি আমরা পাইলাম, বন্ধকি 60 বছর, এটা হচ্ছে স্বাভাবিক আদালতে মামলা করবেন, জেলা জজে, সিভিল জজে। কিন্তু যেই মামলাগুলা বন্ধকি রিলেটেড মামলা যদি আপনার হাইকোর্টে দায়ের করতে হইতো, বর্তমানে যদিও অস্তিত্ব নাই, পূর্বে ছিল, তাহলে আপনি 30 বছর সময় পাইতেন। এটাই পার্থক্য, আর কিছু না। আর 146-এর এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরেন যে আপনার পৌরসভা আছে, রেলওয়ে আছে, হাইওয়ে আছে, বন বিভাগ আছে, এদের যে সম্পত্তিগুলো আছে যেগুলো দিয়ে মানুষ চলাচল করে সর্বসাধারণের জন্য, তো এই সম্পত্তিগুলো যদি বেদখল হয়, এরা 30 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে উদ্ধার করার জন্য। তাইলে সরকারের যে স্থানীয় বিভাগ আছে, এদের যে জায়গা জমি আছে যেগুলো সর্বসাধারণ ব্যবহার্য রাস্তা যদি বেদখল করে ফেলে কেউ, তাহলে এরা যখন মামলা করবে 146-এর ব্যবহার করে 30 বছরের মধ্যে করবে। তাইলে এই 6টা আমরা আশা করি মনে রাখা আমাদের জন্য অতটা দুরূহ হবে না। 60 বছরের 3টা, 30 বছরের 3টা যথেষ্ট আমাদের। এরপরে চলে যাই, তাহলে আমরা মোটামুটি 6 বছর রিলেটেড তামাদিটা একটু দেখি। এখানেও বেশি নাই, মূলত 2-3টা পড়লে আমাদের জন্য যথেষ্ট। 116 নম্বর অনুচ্ছেদ আমাদেরকে বলে, যদি কোনো এক প্রকার চুক্তি লিখিত হয় এবং আইনগতভাবে আপনি ওইটা রেজিস্ট্রেশন করেন, মানে লিখিত প্লাস রেজিস্টার্ডকৃত যদি চুক্তি হয়, আর ওই চুক্তি ভঙ্গের জন্য যদি আপনি ক্ষতিপূরণ মামলা করতে চান, তাইলে 6 বছর সময় পাবেন। আর এটার পাশেই 115 ধারা কিন্তু অনুচ্ছেদ আছে, ওইটা বলে যে লিখিত অথবা মৌখিক চুক্তি ভঙ্গের যদি আপনি ক্ষতিপূরণ যদি মামলা দায়ের করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কত হয়ে যাবে, 3 বছর কিন্তু হয়ে যাবে। তাহলে এই দুইটা আপনি পাশাপাশি একসাথে রেখে কিন্তু মনে রাখতে পারেন। 116-তে হচ্ছে লিখিত রেজিস্টার্ডকৃত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ, আর 115-তে হচ্ছে লিখিত অথবা মৌখিক চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ। পার্থক্য শুধু রেজিস্ট্রেশনটা। তাইলে রেজিস্ট্রেশনকৃত হইলে 6 বছর, আর মৌখিক বা শুধু লিখিত আছে তাহলে হচ্ছে আপনার 3 বছর চুক্তিভঙ্গের ক্ষতির কারণে ক্ষতিপূরণ। এরপরে 117 যদি আমরা দেখি, নর্মালি আমাদের ওইটা অতটা আসে না, সেটা হচ্ছে যে বিদেশি আদালতের রায় সম্পর্কে যদি মামলা দায়ের করতে চান, 117 ব্যবহার করা হয়। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই 120টা, এটাই আপনার পরীক্ষায় আসে। যে মামলার তামাদি দেওয়া নাই, সেই মামলার তামাদি কত অনুচ্ছেদ অনুযায়ী আপনি আর হবে, অথবা জিজ্ঞেস করে কত বছর হবে। তাহলে 120টা আমাদের জন্য 2টা এমসিকিউর যে কোনো একটা হইতে পারে, অনুচ্ছেদ নাম্বার চাইতে পারে অথবা সময়সীমা চাইতে পারে।
আশা করি যে এর মধ্যে আপনি যদি দুটাই মনে রাখেন, 116 লিখিত চুক্তিভঙ্গ 6 বছর, আর 120 হচ্ছে যে 6 বছর, এই দুটাই আমাদের গুরুত্বপূর্ণ, বাকিগুলো আপনার দরকার নাই। এখন চলে আসি 2 বছর মেয়াদি তামাদির ক্ষেত্রে অনেকগুলো আছে, এর মধ্যে একটাই আমাদের যথেষ্ট, বাকিগুলো আমাদের কোনো কাজের না। 32 নাম্বারটা যদিও এটা আমরা সুনির্দিষ্ট সুখাধিকারের সাথে অনেকে মিলিয়ে পড়েন 26 ধারার সাথে। ওই যে 26 ধারা আমরা বলি যে কতদিনে মামলা করবেন সুখাধিকারের, 32 অনুচ্ছেদ ব্যবহার করেন, যদিও 32 অনুচ্ছেদ আসলে এটার জন্য না। তো যাই হোক, এখানে বলতেছে যে সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার করলে যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণ মামলা। যেমন ধরেন আমি আপনারে আমার সম্পত্তিটা দিচ্ছি, আপনি কৃষি কার্যের জন্য ব্যবহার করবেন। আপনি কি করলেন, এটাতে পুকুর খনন করে মাছ আবাদ করতেছেন, তো আমার সম্পত্তি আপনি ক্ষতি করলেন না, আপনি পুকুর করে ফেলছেন, আমার সম্পত্তির মাটি আপনি নিয়ে নিচ্ছেন। তো এই যে আমার ক্ষতিটা হইলো, আমি যদি এর ক্ষতিপূরণ চাই 32 অনুচ্ছেদ করতে হবে। কারণ একটা সম্পত্তি আপনার সাথে চুক্তি হয়েছে এই উদ্দেশ্যে ব্যবহার করবেন, আপনি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করছেন, আমি বলতেছি আমার ক্ষতি হয়েছে, অতএব 32 অনুযায়ী আমি 2 বছরের মধ্যে ক্ষতিপূরণ মামলাটা দায়ের করব। আর বাকি 33, 34, 35 এটা আমাদের দরকার নাই, লাগবে না। আর 36টাও অনেক জটিল প্রকৃতির, অনেক কিছু, ওইটাও আপনার কোনো কাজ নাই। তাহলে শুধু 2 বছর রিলেটেড আমরা একটা অনুচ্ছেদই পড়ব, 32 নম্বর অনুচ্ছেদ, যে সুনির্দিষ্ট উদ্দেশ্যে যেটা ব্যবহার হওয়া দরকার, যদি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহারের ফলে ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ মামলা 2 বছর। এখন চলে আসি আমাদের যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের ভেজাল, সেটা হচ্ছে আমাদের 1 বছর, এবং হচ্ছে 3 বছর, আর হচ্ছে 12 বছর। তাহলে 1, 3, 12 এটার মধ্যেই যত ঝামেলা। তো এটা যদি আমরা বিষয় ভিত্তিকটা পড়ি আমাদের জন্য বেস্ট। বিষয় ভিত্তিক আপনি পড়বেন, প্রথমেই যে প্রিএমশন বা অগ্রকয় বা হকসুপ্পা, এইটা আগে মনে করবেন যে প্রিএমশন কি, না বুঝলে একটু বোঝার চেষ্টা করবেন। পাশের জমি কিনার যে অগ্র অধিকার সেটাকে বলে অগ্রকয়, অথবা ইংরেজিতে বলতেছি আমরা প্রিএমশন, অথবা আমরা আরবিতে বলতেছি যে হকসুপ্পা, তিনোটাই আপনি পাবেন, যে কোনো একটা আসতে পারে। তো এইটার জন্য আমাদের তামাদি আইনের 10 নম্বর অনুচ্ছেদ কিন্তু ব্যবহৃত হয়। তাহলে 10 নম্বর অনুচ্ছেদ বলে প্রিএমশনের মামলা 1 বছরের মধ্যে করতে হবে। এখন এইটার ক্ষেত্রে আপনার নর্মালি দেওয়ার কথা না, যদি আপনার ওই যে আমাদের পৃথক যেটা আইন আছে, বিশেষ আইনের তামাদি বিশেষটা অনুষ্ঠিত হবে, তাইলে সেটা বিশেষ আইন। কৃষি সম্পত্তি হইলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে বলে যে 3 বছর পর্যন্ত মামলা দায়ের করা যাবে। আর অকৃষি প্রজাস্বত্বের সময়সীমা দেওয়া নাই, এটাই তামাদি আইনের 10 নম্বর অনুচ্ছেদই ব্যবহৃত হয়। তো এইটা হচ্ছে টোটাল আমাদের অগ্রকয় রিলেটেড আপনার কনসেপ্ট। তাহলে অগ্রকয় রিলেটেড এমসিকিউ আসলে আপনার দুইটাই আসতে পারে, মেয়াদ কতদিন, কত নাম্বার অনুচ্ছেদ। তাহলে আপনি পেয়ে গেলেন 10 নম্বর অনুচ্ছেদ, মেয়াদ হচ্ছে 1 বছর। অথবা প্রিএমশন বললে একই জিনিস, হকসুপ্পা বললেও একই জিনিস। এরপরে চলে আসি আমরা 12 নম্বর অনুচ্ছেদে, আমরা যেই একটা কনসেপ্ট পাবো সেটা হচ্ছে বিক্রয় রোধের মামলা। আমাদের অনুচ্ছেদ যখন আমরা পড়তে গেছি সেক্ষেত্রে আমরা 16 নম্বর অনুচ্ছেদটা পড়ে আসছি, যখন সেল এক্সিকিউশনটা সেটিসাইড করার জন্য যতদিন সময় লাগে ওইটা তামাদি থেকে আমরা বাদ দিতে পারি। তো আপনি যখন ওই তামাদি এনে 16টা পড়বেন তখন এই 12 নম্বর অনুচ্ছেদটা একটু মনে করার চেষ্টা করবেন, যে একটা সম্পত্তি নিলামে বিক্রি হয়ে গেছে, আপনি চাচ্ছেন নিলামটাকে রদ করবেন, সেটিসাইড করবেন, কতদিনে মামলা করবেন। তো এখানে ওই জন্য বলতেছে যে সেটিসাইড করার জন্য চাই এটা আদালত কর্তৃক হোক, অথবা কালেক্টর সাহেব কর্তৃক হোক, অথবা যেই কোনো রাজস্ব অফিসার কর্তৃক আপনার সম্পত্তির নিলামে বিক্রি হয়ে যাক, আপনি যদি বিক্রিটাকে সেটিসাইড করতে চান তাহলে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তাহলে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, 12 নম্বর অনুচ্ছেদ এই কথাটা বলতেছে। তাহলে আমরা এটা মনে থাকবে কখন, যখন তামাদি আইনের 16 নম্বর অনুচ্ছেদটা আপনি মনে রাখবেন, 16-র সাথে 12টা আপনার জন্য ইজি। এরপরে আমাদের আশেপাশে কি হয়, ল্যান্ড অ্যাকুইজিশন হয়। আপনার জমি সরকার কোনো কাজের জন্য, রাস্তাঘাটের জন্য, উন্নয়ন করার জন্য অ্যাকুইজিশন করে আপনারে ক্ষতিপূরণ দেয়। ওইটার জন্য আমাদের পৃথক একটা আইন আছে, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের বলে 2017 সালের, ওইটা আমাদের কাজ নাই। তারপরে আপনার জেনে রাখা ভালো যে নর্মাল ক্ষেত্রে সরকার অধিগ্রহণ করলে আপনারে দ্বিগুণ লাভ দেয়, কোনো সংস্থার জন্য হইলে 3 গুণ দেয়। মানে 1 লাখ টাকার জমি হইলে সরকার নিলে 2 লাখ দিবে, অন্য সংস্থা হইলে 3 লাখ দিবে। এখন আপনার সম্পত্তি সরকার নোটিশ করে অধিগ্রহণ করলো, কিন্তু অধিক টাকা পয়সা আপনারে দিল না। তো 17 নম্বর অনুচ্ছেদ যেটা বলে যে অধিগ্রহণের ফলে ক্ষতিপূরণ মামলা, আপনি ক্ষতিপূরণ পান নাই,
সরকার গেজেট করছে, অধিগ্রহণ করছে, তাহলে 17-এর অধীনে যাবেন, 1 বছরে মামলা দায়ের করবেন। আর 18-তে বলতেছে সরকার অধিগ্রহণের ট্রাই করছে, অধিগ্রহণের নোটিশ হইলে আপনি শ্রেণী পরিবর্তন করতে পারেন না, ওই জায়গায় কিছু করতে পারেন না, নোটিশ প্রাথমিক নোটিশ আসে, পরে সরকার হয়তো ওইটা বাতিল করছে যে আমি অধিগ্রহণ করব না, কিন্তু আপনার তো ক্ষতি হয়েছে, আপনি একটা বছর হয়তো আবাদ করতে পারেন নাই, তো আপনার যে 1 বছরের ক্ষতি হইলো, আপনি ক্ষতিটা আদায় করবেন না সরকার থেকে। তখন 18 বলতেছে যে আপনি 1 বছরের মধ্যে এই ক্ষতিপূরণের জন্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। তাইলে ল্যান্ড অ্যাকুইজিশন বা সম্পত্তি অধিগ্রহণ রিলেটেড আমরা দুইটা অনুচ্ছেদ পাবো, 17 এবং 18। 17তে হচ্ছে অ্যাকুইজিশন করে নিছে, ক্ষতিপূরণ পান নাই, অতএব মামলা করেন। 18তে হচ্ছে সরকার গেজেট করছিল, পরে বাতিল করছে, তাইলে আপনি 18তে মামলা করেন 1 বছরে। তাহলে আরেকটা কনসেপ্ট পাইলেন আপনি কিসের, ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড। তো যখন আপনি এরকম বিষয় ভিত্তিক পড়বেন তখন আপনার কাছে ভালো লাগবে, মনে হবে যে আপনি তো এটা জানেন। এরপরে আসি, কাউকে আপনি ভুয়া মামলা করে জেলে পাঠায় দিলেন, বেচারা জেল থেকে মুক্তি পাইলো, এখন আপনারা কি ছেড়ে দিবে? তো এই জন্য 19 বলতেছে যে অন্যায় কারাভোগের কারণে ক্ষতিপূরণ। যেমন আমরা কি জানি, ওই যে 250 নাম্বার সিআরপিসি যখন পড়ছেন, ওইখানে কিন্তু একটা শব্দ ছিল যে এইখানে যত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এটার মানে এই না যে আপনার বিরুদ্ধে অন্য কোনো মামলা দায়ের করা যাবে না, যাবে। তো 19 বলতেছে যে অন্যায় কারাভোগের কারণে ক্ষতিপূরণ, মানে ফলস ইমপ্রিজনমেন্ট আপনি ভোগ করছেন, এখন আপনি কম্পনসেশন চান, তাহলে মামলা করবেন 1 বছরের মধ্যে, 19 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বরে যেটা 23 নম্বর অনুচ্ছেদ বলতেছে যে বিদ্বেষমূলক আপনারা কি করলে হলো, ম্যালেসিয়াস প্রসিকিউশন যেটাকে বলে, মানে আপনার সাথে শত্রুতা, আপনার একটা ফৌজদারিতে গ্রেফতার করায় দিল, 10 দিন 20 দিন আপনি কি জেল খাটে আসলেন, মান সম্মান গেল, ব্যবসা ক্ষতি হইলো, চাকরিতে সমস্যা হইলো, এই যে আপনার একটা ক্ষতি হইলো, তো এইটার কারণে আপনি কি করতে পারবেন, 23 নম্বর অনুচ্ছেদের অধীনে মামলা দায়ের করতে পারবেন 1 বছরের মধ্যে। তাহলে এই দুইটা আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনি অলরেডি ফলস ইমপ্রিজনমেন্ট ভোগ করে আসছেন, তাইলে 19। আরেকটা হচ্ছে আপনাকে কি করা হয়েছে, বিদ্বেষমূলক ক্রিমিনাল মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো এটার জন্য আপনি যদি ক্ষতিপূরণ চান, 23-এর অধীনে 1 বছর। এখন চলে আসি মানহানি, পেনাল কোডে আমরা কত জানি, 499। এটাও মনে রাখবেন, এটাও এমসিকিউতে আসে, মানহানি কত নাম্বার ধারায় আছে। পাশাপাশি এটারও 8 প্রকারের জিনিস আছে যেটা মানহানির মধ্যে পড়ে না, আগামী লাস্ট ক্লাসে আমরা পড়বো পেনাল কোডের শেষের অংশটা। তো দেখেন, মানহানি 2 প্রকারের হইতে পারে। একটারে বলতে যে আমরা লিখিত আকারে কোনো পত্রিকায়, কোনো বইয়ে, কোনো পোস্টারিং করে আপনার মানহানি করলাম, যেটার আমরা বলতেছি যে লিবেল, 24 নম্বর অনুচ্ছেদের অধীনে। আরেকটা হচ্ছে যে মৌখিকভাবে আমি কথাবার্তা বক্তৃতার মাধ্যমে আপনার মানহানি করলাম, স্ল্যান্ডার, 25-এর অধীনে। তাহলে মানহানির জন্য 1 বছর, দুইটা অনুচ্ছেদ পাবো, 24 আর 25। 24-এ যাব লিখিত হইলে, 25-এ যাব মৌখিক হইলে। এইভাবে আপনি রিভিশন দেন, দেখবেন যে আপনার অনেক দিন মনে থাকবে। এরপরে আসি কুরিয়ার কোম্পানি, বাংলাদেশে খুবই জনপ্রিয়, সবাই নাম জানেন, যেটা আপনার ভালো লাগে ওই নামের সাথে যুক্ত করেন। চিন্তা করেন আপনি কোথাও জিনিস পাঠাচ্ছেন, তারা ওইটা ক্ষতি করে ফেলাইছে, তারা বলতেছে যে ভাই লস্ট হয়ে গেছে, তারা দেয় নাই, 2 দিনে দেওয়ার কথা তারা 10 দিন পরে দিছে, তো এরকম ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ আদায় করতে পারেন। এখন কুরিয়ার কোম্পানি যদি আপনার জিনিসটা হারিয়ে ফেলে অথবা ওইটা ড্যামেজ করে, 30 ধারার অধীনে 1 বছরের ক্ষতিপূরণ মামলা দায়ের করবেন। আর যদি কুরিয়ার কোম্পানি ওইটা ডেলিভারি না করে অথবা ডেলিভারিতে দেরি করে, তাদের সাথে কথা হয়েছে 3 দিনে পৌঁছাবে, তারা 3 মাসেও পৌঁছায় নাই, তো আপনি 31 ধারার অধীনে মামলা দায়ের করতে পারবেন। তাহলে এইভাবে আপনি প্রতিটা বিষয় ভিত্তিক তামাদিটা একটু দেখার চেষ্টা করেন, একদম সহজ মনে হবে আপনার। এরপরে চুক্তিটা তো অলরেডি আমরা পড়েই ফেললাম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যে চুক্তি প্রবল 113 অনুচ্ছেদ, চুক্তি বাতিল 114 অনুচ্ছেদ, দুইটারই হচ্ছে 1 বছর, 2004 সালে সংশোধন করে 3 বছর থেকে 1 বছর আনা হয়েছে। তো 1 বছর রিলেটেড আমাদের এই কয়টা তামাদি যদি আপনি বিষয়ভিত্তিক আগে বিষয়টা নিজে লিখেন, লেখার পরে তামাদিটা লিখেন, এরপরে অনুচ্ছেদটা লিখেন, 2 দিন প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা যদি আরেকবার সামারি করে দিই, প্রথমে ছিল আমাদের কি অগ্রক্রয় মামলা, 1 বছর তামাদি, বিক্রয় রদটাও ছিল 1 বছর, ল্যান্ড অ্যাকুইজিশনও 1 বছর ছিল, আপনাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো, ম্যালেসিয়াস প্রসিকিউশন অথবা ফলস ইমপ্রিজনমেন্ট, এটাও 1 বছর। মানহানি রিলেটেড আমরা 2টা পাইছি, কুরিয়ার রিলেটেড 2টা পাইছি, চুক্তি রিলেটেড 2টা পাইছি। তার মানে মোটামুটি প্রতিটাই কিন্তু 2টা করে দেখেন, যে চুক্তিতেও 2টা, কুরিয়ার কোম্পানিতে 2টা,
মানহানিতে 2টা, ফৌজদারিতে 2টা, ল্যান্ড অ্যাকুইজিশনে 2টা, আর শুধু এইটার মধ্যে আমরা একটা একটা করে পাইছি। তো এটা জাস্ট আপনার নিজের মতো করে 1-2 বার লিখেন, দেখেন যে এত সহজ তামাদি আইনের অনুচ্ছেদ আর কোথাও নাই। এখন চলে যায় আমরা 3 বছর রিলেটেড যেগুলো আমাদের পড়তে হবে, গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা ট্রেস পাস। তো এটা আমাদের পেনাল কোডের অধীনে কিন্তু একটা অপরাধ, অলরেডি আমরা পেনাল কোড পড়ে আসছি। কত আছে আমাদের? সম্ভবত 441 থেকে নিয়ে 460 পর্যন্ত ক্রিমিনাল ট্রেস পাস আছে আমাদের। মানে যেখানে আপনার যাওয়ার কথা না, অথবা কোথাও আপনি অপরাধ করার জন্য, তাকে বিরক্ত করার জন্য, তাকে অ্যানোয়িং করার জন্য, ইনসল্ট করার জন্য যদি যান, এটাকে বলে যে আপনি ক্রিমিনাল ট্রেস পাস করলেন। এখন কেউ আপনার সম্পত্তিতে ট্রেস পাস করছে, অনুপ্রবেশের ফলে আপনার ক্ষতি হয়েছে, এখন আপনি ক্ষতিপূরণ মামলা করবেন। তাইলে 39 নম্বর অনুচ্ছেদ বলতেছে যে আপনি 3 বছর সময় পাবেন। টোটাল আমরা এই যে 37 থেকে 115 পর্যন্ত 3 বছর 3 বছর কিন্তু পাবো, শুধু মাঝখানে ওই যে চুক্তি রিলেটেড 113 আর 14টা বাদ দিয়ে। তাইলে 1 নম্বর, তাইলে আপনি ওই যে পেনাল কোডের ওইটা মনে রাখেন, ক্রিমিনাল ট্রেসপাসের কারণে আপনার যদি ক্ষতি হয়, আপনি যদি সিভিল মামলা করতে চান 39-এর অধীনে করবেন 3 বছরে। তাহলে এখানে আপনি ওই পেনাল কোডের ক্রিমিনাল ট্রেসপাস সিটিটাকে লিখে রাখবেন, তাইলে আপনার মনে থাকবে। এরপরে ধরেন যে আপনি কপিরাইট করলেন, বই হইতে পারে, বুক হইতে পারে, তো কেউ আপনার ওই কপিরাইট ভঙ্গ করে আপনার বইটা বাজারে বিক্রি করতেছে, তো এই রিলেটেড আপনার যে ক্ষতি হইলো, এটা যদি আপনি ক্ষতিপূরণ চান 40-এর অধীনে 3 বছর পাবেন। এটা ছাড়া আমরা কি জানি, আমরা 94 ধারায় কি জানি, যে কোনো দেওয়ানি মামলায় আপনি ইনজাংশন জারি করাইতে পারেন ওয়ার্ডার 39 রুল 1-2 অনুযায়ী। এখন আপনি যদি ফলসলি যদি জারি করান, 95 ধারা আমরা কি জানি 10,000 টাকা জরিমানা করতে পারে বিচারক। ওই ধারায় আবার বলা আছে যে এইটার মানে এই না যে আর কোনো মামলা দায়ের করা যাবে না। তাহলে এখানে কি বলতেছে দেখেন, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে যে ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ মামলা আপনি পৃথক মামলাও করতে পারেন। 42 নম্বর অনুচ্ছেদ আপনারে ওই ক্ষমতাটা দেয়। এখন আমরা তামাদি আইনের এরপরে 6 নম্বর অনুচ্ছেদটা একটু মনে করেন। লিগাল ডিসেবিলিটির মধ্যে কি ছিল? 3 ধরনের ব্যক্তি ছিল: নাবালক, পাগল এবং জড়বুদ্ধি সম্পন্ন। এই যে নাবালক সাহেব যখন ভালো হবে, আমরা কি জানি 8 ধারায় পড়ছি, সর্বোচ্চ কতদিন পাবে? ম্যাক্সিমাম 3 বছর পাবে। ওই জিনিসটা এখানে আছে দেখেন, নাবালকের সম্পত্তি দাবি করার মামলা, মানে নাবালক যেদিন থেকে সাবালক হবে তারপর থেকে 3 বছরই সময় পাবে। তার মানে 8 ধারা যেটা পড়ছেন এইটা এখানে তার রেপ্লিকা, শুধু আর কিছুই না। তাহলে 44 নম্বর আর 8 নম্বর 6 নম্বর একসাথে মিলিয়ে নেন, আপনার কাছে ইজি হবে। এখন চলে আসি আমরা তামাদি আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারাটা আপনি একটু জানেন, মুভেবল প্রপার্টি উদ্ধারের মামলা। তো এটার সাথে 48টা শুধু যোগ করে দেন যে কতদিনে মামলাটা করবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10 ধারায় মুভেবল প্রপার্টি উদ্ধারের মামলা করব, তাহলে এটার সাথে আমরা 48 যুক্ত করে দিব। বলতেছে মুভেবল সম্পত্তি উদ্ধার হোক, মুভেবল সম্পত্তি ড্যামেজ হোক, মুভেবল সম্পত্তি কারো কাছে হোক, ওইটা উদ্ধার রিলেটেড, ক্ষতিপূরণ রিলেটেড যত তামাদি সব হচ্ছে 3 বছর। তাইলে যখন আপনি একটা সেকশনের সাথে আরেকটাকে একটু মিলায় দেখবেন, দেখবেন যে এগুলো আপনার মনে থাকবেই থাকবে। যখন আপনি হয়তো সুনির্দিষ্ট প্রতিকার পড়বেন মনে পড়বে, বা যখন আপনি এই সিপিসি পড়বেন তখনও কিছু মনে আসবে। তো এই কয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একটা পাইছি কি আমরা, পেনাল কোডে ট্রেসপাস 3 বছর, কপিরাইট 3 বছর, ইনজাংশন 3 বছর, নাবালক 3 বছর, মুভেবল প্রপার্টি 3 বছর। এইভাবেও আপনি কিছুটা মনে রাখতে পারেন। এরপরে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে যে একটা বেসিক জিনিস মনে রাখতে পারেন, মোটামুটি 51 থেকে 64 এখানে জাস্ট মানি রিলেটেড কথা বলে, টাকা। মূল কথাটা হচ্ছে টাকা, মানে যেখানেই টাকা পাবেন সেখানেই 3 বছর, মানে অর্থ আদায়। এটা একটা বেসিক, আপনি মোটামুটি 95% আপনার অ্যাকুরেট, শুধু 5% একটু ব্যতিক্রম আছে। তাই যে টাকার মামলা 3 বছর। এখন টাকাটা যেইভাবেই হোক, শুধু এক জায়গায় টাকা হচ্ছে 12 বছর। যদি টাকার সাথে কোনো আমাদের ইমুভেবল প্রপার্টি যুক্ত করা থাকে, শুধু তখনই 12 বছর। আর না হলে টাকার মামলাই হলো আপনার কতদিন? 3 বছর। এটা মনে রাখতে পারবেন। এটা একটা বেসিক সূত্র, মনে রাখেন। এগুলোর ভিতরে প্রতিটা পড়ার আপনার কোনো কাজ নাই। তাহলে টাকা আসলেই ধরবেন যে 3 বছর। ব্যতিক্রম শুধু মনে রাখবেন যে এই টাকার সাথে কি কোনো ইমুভেবল প্রপার্টি যুক্ত আছে কিনা।
যদি ধরেন যে আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছেন আর বললেন যে ভাই এই সম্পত্তির দলিলটা থাকলো, টাকা দিব, আমাকে দলিলটা দিয়ে দিবেন, তো ওইটাতে ক্ষেত্রে 3 বছর হবে না, ওইটাতে 12 বছর যাবে। এটাও জাস্ট মনে রাখবেন, যেহেতু মুভেবল একটা ইমুভেবল একটা প্রপার্টি যুক্ত আছে। এটা ছাড়া তামাদি আইনে আমরা কি পড়েছি, বিল অফ এক্সচেঞ্জ পড়েছি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা যেটা আছে, চেকের মামলা, হুন্ডির মামলা। তো যেখানে বিল অফ এক্সচেঞ্জ, মুসলেখা বা প্রতিজ্ঞাপত্র মানে প্রমিসারি নোট পাবেন পাইকারি হারে, এটা 3 বছর, যত প্রকারই হোক। তো 66 থেকে 88 এইটাই আলোচনা করে, তাই এর ভিতরে পড়ার কোনো কাজ নাই। এতটুকু মনে রাখবেন, 66 থেকে 88 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের বিষয়ে আলোচনা করে। এটার মধ্যে কি আসে, আমাদের বিল অফ এক্সচেঞ্জ মানে ওই যে চেকগুলা, এরপরে যে কোনো বন্ড বা মুসলেখা অথবা প্রমিসারি নোট বা প্রতিজ্ঞাপত্র, এখন সেটা যেভাবেই দেওয়া থাক ওইটা 3 বছর হবে। তাহলে আপনার মোটামুটি ধরেন যে প্রায় 50টা অনুচ্ছেদ কিন্তু আপনার পড়া শেষ। আর 84টা, আপনি যে অ্যাডভোকেট সাহেব, আপনি কারো কাছে টাকা পয়সা পান, আপনার ফি সে দেয় নাই, তাহলে কত দিনের মধ্যে মামলা করতে পারবেন? এটা 84 বলে যে আপনিও 3 বছরের মধ্যেই মামলা করবেন। এখন আসি আমরা 91 থেকে 93, ওই যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল রিলেটেড আমাদের 3টা অনুচ্ছেদ আছে। তো আমাদের বেশিরভাগ ব্যবহৃত যেটা করা হয়, 91 বলতেছে যে আমাদের এটা একটা রেসুডা, যে দলিল রদ বা বাতিল রিলেটেড যদি অন্য কোনো বিধান না থাকে তাইলে 91 আমরা ব্যবহার করব 3 বছর। আর 92 জাস্ট বলতেছে যে ইস্যুকৃত বা নিবন্ধিত দলিল যদি জাল হয় 92-এর অধীনে 3 বছর। আর 93 আমাদেরকে যেটা বলতেছে যে বাদীর বিরুদ্ধে বলবতের প্রয়াস করা দলিল হচ্ছে 3 বছর। মূল কথাটা যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা কি জানি, তামাদি আইনের 18-তে পড়ছি যে আপনার বিরুদ্ধে ফ্রড আপনি কখন, যখন আপনি জানবেন তখন থেকে কার্যকর হবে। এখন ধরেন যে আজ থেকে 20 বছর আগে একটা দলিল নিবন্ধিত হয়েছে, প্রতারণার কারণে আপনি জানতে পারেন না, আপনার একটা অধিকার বিলুপ্তি ঘটছে, যেদিন জানবেন তামাদি শুরু হবে। তো সেটার জন্য ওই দলিলটা যখন আপনার বিরুদ্ধে ব্যবহার করে সেদিন থেকে গণনা শুরু হয়, তাইলে আমরা নিয়ে আসবো তখন 93। কারণ বাদীর বিরুদ্ধে যেই দিন এটা প্রয়োগ করা শুরু হয়েছে সেদিন তো আপনি জানলেন প্রতারণা ঘটছিল, তাহলে 93 হবে। আর যে কোনো ধরেন যে সাব রেজিস্ট্রেশন অফিস থেকে একটা দলিল নিবন্ধিত হইল, তো সেটার সার্টিফাইড কপি ইস্যু হয়েছে, দলিলটা নিবন্ধিত, তাইলে এটার জন্য কত, আমাদের 3 বছর। তো এইভাবে যদি আপনি মনে নাও রাখতে পারেন যে দলিল বাতিল মানেই 3 বছর, প্রতিটাতে ওইটাই বলা আছে, আর কিছু কিন্তু নাই। এখন এইখানে কনফিউশন হবে, যদি অনুচ্ছেদ নাম্বার চায় তখন আপনার জন্য একটু সমস্যা। তাহলে 91-তে হচ্ছে যদি দলিল বাতিলের কোনো বিধান না থাকে কতদিনে করতে হবে, তাহলে 3 বছর। 92-তে হচ্ছে যেটা ইস্যুকৃত বা নিবন্ধিতকৃত, সেটা 3 বছর। আর 93-তে হচ্ছে বাদীর বিরুদ্ধে যেটা ব্যবহার করা হয়েছে, এটা নিবন্ধিত কি নিবন্ধিত না ওইসব কোনো ব্যাপার না। তাহলে 92 মনে রাখবেন, রেজিস্টার্ডকৃত হইলে 92, কমন যে কোনো দলিল হইলে 93, আর বিধান না থাকলে 91। এইভাবে মনে রাখতে পারেন যদি অনুচ্ছেদ নাম্বার আপনার চায়। এরপরে 94টাও আপনি মনে রাখবেন, তামাদি আইনের 6 ধারার সাথে আমরা কি জানি, নাবালক পাগল জড়বুদ্ধি সম্পন্ন ছিল। এখন ওই পাগলের সম্পত্তি পাগল অবস্থায় যদি হস্তান্তর করা হয়, ওই পাগল যখন ভালো হবে তখন কতদিনে মামলা করবে? তো একই আমরা তামাদি আইনের 8 ধারা অনুযায়ী কি জানি, ম্যাক্সিমাম 3 বছর সময় পাবে। তো ওইটাই বলা হচ্ছে যে 3 বছরের মধ্যে মামলা করবে। তাইলে নাবালক ভালো হইলেও কত করবে, 3 বছরে করবে। পাগল ভালো হইলেও কত করবে, 3 বছরে করবে। 95 আমরা অলরেডি পড়ে আসছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31-এ আমরা বলছি যদি সেখানে কি হয়, ফ্রড হয়, তাহলে 95 ব্যবহার করব। আর যদি আমাদের মিস্টেক হয় তাহলে আমরা 96 ব্যবহার করব। আর 95টা আরেক কাজে ব্যবহৃত হয়, যদি আপনার প্রতারণামূলক ডিক্রি লাভ করে। ওয়ার্ডার নাম্বার 9, রুল নাম্বার 13 আমরা কি জানি, একতরফা ডিক্রি সেট এসাইড করা। আর 13A আমরা কি জানি, একতরফা ডিক্রি 3000 টাকা দিয়ে সরাসরি সেট এসাইড করা যায়। এখন যদি আপনি জানেন যে একটা প্রতারণার মাধ্যমে বা ফ্রডের মাধ্যমে ডিক্রি আসছে, তাহলে আপনি তখন এই যে 95-এর অধীনে 3 বছরের মধ্যে ওইটা বাতিলের মামলা দায়ের করতে পারবেন। এরপরে আমরা চলে যাই মোহরানা রিলেটেড। যারা বিয়ে শাদী করেছেন সবার কিছুটা হইলেও জ্ঞান থাকার কথা যে নর্মালি মোহরানা 2টা অংশ থাকে বাংলাদেশের যে ফরম্যাট আছে। একটাকে বলে যে আশু, আর একটা হচ্ছে বিলম্বিত। মানে একটা হচ্ছে স্ত্রী যখনই চাবে তখন আপনি দিতে বাধ্য,
আরেক অংশটা হচ্ছে যে এইটা তালাকের পরে অথবা স্বামী মারা যাওয়ার পরে অথবা স্ত্রী চাইলে আপনি সময় নিতে পারবেন, যে ঠিক আছে আমি দিব। কিন্তু এই যে যেটা তাৎক্ষণিক, ওইটাতে আপনার সময় নেওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি আপনি না দেন, স্ত্রীর কাছে 3 বছরই সময় থাকে এইটা হকদার দাবি করা। আর যেটা বিলম্বিত, সেটার ক্ষেত্রেও একই রকম, যে আপনি মারা যাওয়ার পরে বা তালাকের পরে যদি আপনি না দেন, তাহলে স্ত্রীর কাছে 3 বছরের সময় থাকে সেইটা দাবি করা। তো এইটা হচ্ছে যে আমাদের মোহরানা রিলেটেড 103 এবং 104, এই দুটো একটু পৃথক করে মনে রাখবেন। আর 110 নাম্বারটা আসলে আমাদের তামাদি আইনে থাকলেও অন্য একটা আইনের কারণে বাতিল করা হয়েছে। যে জায়গা জমির আমরা যে ভূমি উন্নয়ন কর দেই, খাজনা দেই, তামাদি আইনে আগে ছিল যে 3 বছরের মধ্যে সরকার যদি মামলা দায়ের না করে, সরকার আইনগতভাবে খাজনা আদায় করতে পারে না। কিন্তু স্পেশাল ল করা হয়েছে আমাদের, সম্ভবত ভূমি উন্নয়ন কর আইন 2023, সেখানে বলতেছে যে সরকারি পাওনা কোনোদিন মওকুফ হবে না, তামাদিতে বাড়িতে হবে না। তার মানে 110 অনুচ্ছেদের কার্যকারিতা আর নাই। এরপরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে বিকৃত জমির বকেয়া টাকা আদায়ের মামলা 3 বছর। এটা আবার আপনি যেটা বলবেন যে একটা কনফিউজিং জিনিস। নর্মালি হয় কি, যেমন ধরেন যে আপনি যখন ধরেন যে 10 কোটি টাকার একটা সম্পত্তি বিক্রি করতেছেন, আপনারা তো 10 কোটি টাকা ক্যাশ দিবে না, সম্ভবও না। তো তখন নর্মালি আপনার চেক দেয়। এখন ওই চেকটা আপনি রেজিস্ট্রেশন করে দিয়েছেন, সবকিছু করে দিয়েছেন, চেক ডিপোজিট করছেন, বাউন্স হয়ে গেছে, আপনি কিন্তু টাকা পাচ্ছেন না। এখন আপনি চাইলে এনআই অ্যাক্টের অধীনে মামলা করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি আপনার এরকম ঘটে, অথবা আপনার টাকা দিবে বলে দিচ্ছে না, তাইলে আপনি রেজিস্ট্রেশনটা করে দিয়েছেন, মালিকানা তো আপনার চলে গেছে, আপনার কাছে তো আর মালিকানা নেই। আপনি 111-র অধীনে হকদার, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন 3 বছরের মধ্যে ওই বাকি টাকা আদায়ের। তো এইটা হচ্ছে 111 দ্বারা। আর 115 আমরা অলরেডি পড়ে এসেছি 116-র সাথে, যে লিখিত এবং চুক্তি, যদি সেটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হয়, 116 বলছে 6 বছর। আর 115 আমরা সেখানে পড়ায় দিছি যে যেই চুক্তি লিখিত তবে নিবন্ধিত না, মৌখিক হইতে পারে অথবা লিখিত হইতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন হয় নাই, তাহলে সেইটা ভঙ্গের যদি আপনি ক্ষতিপূরণ চান, সময় পাবেন 3 বছর। এখন চলে আসি আমরা 12 বছর রিলেটেড যে গুরুত্বপূর্ণ কয়েকটা তামাদি আছে আমাদের, যে কয়টা পড়লে আমাদের জন্য যথেষ্ট। সেটা আমরা অলরেডি 144 পড়েছি, যে সম্পত্তি যেখানে দখলে ছিলেন না, লাভের হচ্ছে 144, 42 হচ্ছে আপনি দখলে ছিলেন, আপনাকে বেদখল করা হয়েছে। 135 যেটা, সেটা হচ্ছে যে বন্ধকি সম্পত্তি দখল লাভের মামলা, এটা কারা করবে? ব্যাংক। যেমন ধরেন যে আপনার সাথে ব্যাংকে আপনি মর্গেজ ডিড করে দিয়ে এসেছেন, এখন আপনি ডিফল্ট করছেন। এখন ওই ব্যাংক তো কি করতে হবে, তাদের তো সম্পত্তিটা দখলে নিতে হবে। তো তারা যদি চায়, তারা 12 বছরের মধ্যে আসতে পারবে। যদিও এখন স্পেশাল আইন করা হয়েছে, আমরা জানি অর্থ ঋণ আদালত আইন, সেখানে মামলা করা হয়। তামাদি আইন যেহেতু পুরাতন, তো এই জন্য 135টা এখানে আসছে। আর ওই যে যেটা আমরা বললাম 132 পাওনা টাকার জন্য যার বিপরীতে স্থাবর সম্পত্তি দায়বদ্ধ আছে, এই টাকার মামলার ক্ষেত্রে 12 বছর। তাইলে টাকা প্লাস যদি কোনো আমাদের ইমুভেবল প্রপার্টি থাকে, তাইলে 12 বছর সব টাকা পাওনার তামাদি। আর আপনি যখন 16 নাম্বার 17 নাম্বার তামাদি আইনের অনুচ্ছেদ সেকশনটা পড়ছেন, ওইখানে 3টা জিনিস ছিল, যে মৃত্যুর ফলাফল। তো সে জায়গায় 3টা ব্যতিক্রম ছিল, যে এই 17 নাম্বার সেকশনটা কিসে প্রযোজ্য না? দখল উদ্ধার মামলায় প্রযোজ্য না, বংশগত পদ উদ্ধারে প্রযোজ্য না, আর ছিল অগ্রকয়ে প্রযোজ্য না। তো এই যে বংশগত পদ মানে হচ্ছে হেরিডেটি অফিস। নর্মালি কি হয়, হিন্দু ধর্মে যেটা হয়, তাদের যারা মিতাক্ষরা আছে, যৌথ ফ্যামিলি আছে, ওই যৌথ ফ্যামিলিতে কিছু বংশগত পদ আছে, পরিবারের মুখিয়া কে হবে, দায়িত্বে কে থাকবে, ম্যানেজারের দায়িত্বে কে থাকবে। তো এরকম ভাবে বিশেষত যারা বড় ভাই হয়, এদের অগ্রাধিকার বেশি থাকে, আর ওই বড় ভাইয়ের ছেলেদের অগ্রাধিকার বেশি থাকে। তো কোনো কারণবশত আপনাকে যদি ওই পদ থেকে বঞ্চিত করা হয়, আপনি তখন 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের হেরিডেটি অফিস বা বংশগত পদ, যেটা হিন্দুদের জন্য কার্যকর 124 অনুচ্ছেদ অনুযায়ী। আর ওই 17 নাম্বার তামাদির সেকশনটা মনে রাখবেন, তাইলে আপনার জন্য মনে থাকবে। আর 123 নাম্বার যেটা, এইটার মধ্যে আমরা যেই উত্তরাধিকারী সম্পত্তিগুলা ভাগ বাটোয়ারা, বাবা মারা যায়, কোনো ভাই বোন পায় না, এগুলার আমাদের তামাদি হচ্ছে 12 বছর।
তবে এই 12 বছর এখানে অতটা প্রাধান্য এই জন্য পায় না, বাংলাদেশে একটা আইন আছে মুসলিম, আমাদের সম্ভবত 1937 সালের একটা আইন আছে, যে 10টার মতো বিষয় আছে যেগুলো মুসলিমদের পারিবারিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো এই জন্য যেহেতু সম্পত্তির ভাগ বাটোয়ারা ইসলামিক আইন অনুযায়ী হয়, তো ইসলামিক আইনে তামাদির কোনো অপশন নাই। তো এই জন্য এই 123টা মুসলিমদের জন্য প্রযোজ্য হয় না। তো এটা হিন্দু ধর্মে যারা আছে ভাগ বাটোয়ারা যদি করতে চায় তারা 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, কিন্তু মুসলিমদের জন্য এটা প্রযোজ্য হয় না, যেহেতু আমাদের একটা স্পেশাল অ্যাক্ট দেওয়া আছে ওই জন্য। তো এটা হচ্ছে আমাদের 123। এই কয়টা পড়লে আপনার জন্য যথেষ্ট, 12 বছর রিলেটেড আর কিন্তু দরকার নাই। তো মোটামুটি আমাদের 149, মানে এই যে আমরা স্যুট রিলেটেড টোটাল তামাদিগুলো কিন্তু পড়ে ফেলছি, এর বাইরে আপনার দরকার নেই, এগুলো আপনি একটু বিষয়ভিত্তিক পড়ার চেষ্টা করবেন। এখন যদি আমরা আপিল রিলেটেড চলে যাই, আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে ভাগ করে নেবেন, 8টা তামাদিকে ভাগ করে নেবেন। তো এটার মধ্যে আমরা 150 থেকে 157। তো প্রথমে আপনি এখানেই দুইটা মনে রাখতে পারেন, যে প্রথমে শুরু হবে অপরাধ দিয়ে, শেষও হবে অপরাধ দিয়ে। কিছু মনে রাখার টেকনিক্সও মনে রাখতে পারেন, যে আপিল শুরু হয় অপরাধ দিয়ে, আপিলের শেষও অপরাধ দিয়ে। যেমন ধরেন যে আপনি যদি 150 স্পিডে মোটরসাইকেল চালান, অ্যাক্সিডেন্ট আপনি নিশ্চিত করবেন, যত পাক্কা ড্রাইভারই হন। যদি 1 ঘন্টা 150-এ চালান, অ্যাক্সিডেন্ট করবেন। তো করলে কি হবে, হয় নিজে মরবেন অথবা অন্য কাউকে মারবেন। তো 150 বলে যে যদি কি হয়, যে ক্যাপিটাল পানিশমেন্ট যদি দেওয়া হয়, মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, 7 দিনের মধ্যে কি করতে হয়, আপিলটা করতে হয়। তাহলে এটা আপনি মনে রাখতে পারলেন। আর 157 হচ্ছে সবচেয়ে বেশি, কাউকে যদি কোনো মামলা থেকে অ্যাকুইট করা হয়, খালাস দেওয়া হয়, তাহলে 6 মাসের মধ্যে কি করা যাবে, আপিল দায়ের করা যাবে। তো আপনি আগে এই দুটাই মনে রাখেন, বাকিগুলো আপনার ধীরে ধীরে মনে থাকবে, সমস্যার কিন্তু কিছুই নেই। এখন আমরা যেটা পাইলাম, ফৌজদারি এবং দেওয়ানি চারটা চারটা করে পৃথক করে নেই। তাহলে 150 আমরা পড়েই ফেললাম, যে 7 দিন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল যদি আমরা করতে চাই। 157, 6 মাস আমরা সময় পাবো খালাসের বিরুদ্ধে। তাইলে আমাদের বাকি থাকলো কে? তো স্বাভাবিক অবস্থা আমরা কি জানি, ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমরা কোথায় যাব, দায়রা আদালতে যাব, আর দায়রার বিরুদ্ধে আমরা কোথায় যাব, হাইকোর্টে যাব। তাহলে কার বিরুদ্ধে কত দিনে যাব? তো দেখেন, এই ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে দায়রা আদালতে আমরা যাব 154 দিনে, 30 দিনের বিরুদ্ধে। প্রশ্নটা দুই ভাবে হইতে পারে, যে ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করব, অথবা হইতে পারে যে দায়রা আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। মানে একটা হচ্ছে উৎস থেকে আর একটা হচ্ছে গন্তব্যে, জিনিস কিন্তু একটাই। তাহলে 154 বলতেছে যে কি, যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে আপিল দায়ের করার ফৌজদারি সময়সীমা মাত্র কতদিন, 30 দিন। আর 155 আপনাকে বলতেছে যে আপনি দায়রা আদালত থেকে হাইকোর্টে যদি কোনো মামলার আপিল নিয়ে যাইতে চান, 60 দিনের মধ্যে আপনারা আপিলটা করতে হবে। তাইলে দেখেন, এটা যদি আপনি এইভাবে চারটা যদি ভাগ করে নেন, আপনার তো আশা করি যে মনে না থাকার কোনো কারণ নাই। যে 150 মৃত্যুদণ্ড, সময় কম 7 দিনে। 157 সবচেয়ে বেশি 6 মাস। 154 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দায়রাতে যাব 30 দিন। আর দায়রার বিরুদ্ধে হাইকোর্টে গেলে আমরা 60 দিন সময় পাবো। তো এগুলাতে আপনাকে সময়সীমাও চাইতে পারে এবং অনুচ্ছেদ নাম্বারও চাইতে পারে। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে টোটাল জিনিসটা পড়া, এটার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন দেওয়ানির ক্ষেত্রেও মোটামুটি সহজ, তবে একটা সেকশন একটু ভেজাল। তো ভেজালটিয়া সেকশনটা আমরা প্রথমে আগে শেষ করে দিই। 153 দেওয়ানিতে বলে যে লিভ টু আপিল প্রত্যাখ্যান হলে। এখন লিভ টু আপিল কি মানে, হচ্ছে আপনার আপিলটা গ্রহণ করে যাতে তারা করে, এই জন্য একটা অ্যাপ্লিকেশন দেয়, যেটারে বলি যে আমরা লিভ টু আপিল। মানে আপনার আপিলটা চলবে কি চলবে না, আপনার আপিলটা গ্রহণ করার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন দেন। ওই অ্যাপ্লিকেশন গৃহীত হইলে তারপরে আপিলটা গৃহীত হয়। তো আপনি আপিল করছেন, এই যে লিভ টু আপিলে দরখাস্ত দিয়েছেন, আপনার এটা কি হয়েছে, প্রত্যাখ্যান করছে। তাহলে এর বিরুদ্ধে আপনি 30 দিন সময় পাবেন। এটাকে পৃথকভাবে মনে রাখতে পারেন। এখন বাকি স্বাভাবিক যুগের জন্য আমরা 3টা সেকশন পাবো। আমাদের যে সিভিল জজ আছে, সহকারী, সিনিয়র, এদের বিরুদ্ধে আমরা কত দিনে যাব, জেলা জজে। তো 152 বলতেছে আপনি 30 দিনে আপিল করবেন। আর যদি জেলা জজের বিরুদ্ধে আমরা যাইতে চাই, 156 বলতেছে 90 দিনে যাবেন। দেওয়ানি আর ফৌজদারি এটাই পার্থক্য। ফৌজদারিতে ছিল কয়দিন, 60 দিন। দেওয়ানিতে 90 দিন। কিভাবে মনে রাখবেন, যে দেওয়ানিতে কাগজপত্র বেশি লাগে, দলিলপত্র বেশি লাগে, তো এর জন্য সময়টা একটু বেশি।
এইভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন। আর 151 যেটা বলতেছে যে হাইকোর্ট যদি তার আদি এখতিয়ারে, যেমন রিট মামলা হইতে পারে, কোম্পানি রিলেটেড মামলা, অ্যাডমিরালিটির মামলা, এটা ছাড়া সম্ভবত খ্রিস্টান বিবাহ আইনের অধীনে কিছু মামলা আছে, ওই মামলাগুলো যদি হয়, হাইকোর্ট যখন আদি এখতিয়ারে কোনো ডিক্রি দিবে, আদেশ দিবে, এর বিরুদ্ধে আপিল বিভাগে যে আমরা আপিলটা দায়ের করব, এটা 10 দিনে আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো তাহলে আমরা ফৌজদারিটাও দেখলাম, দেওয়ানিটাও দেখলাম। তো এইভাবে আপনি পাশাপাশি রেখে জিনিসটা যদি দেখেন, আশা করি যে আপনার জন্য ভালো হবে। আর আমরা যদি দেখার চেষ্টা করি, এবার চলে যাই আমরা দরখাস্ত। রিভিউটাও কিন্তু একটা দরখাস্ত, রিভিশনও কিন্তু একটা দরখাস্ত, মনে রাখবেন। অ্যাপ্লিকেশন, আমরা যখন ওই যে তামাদি আইনের 5 ধারায় পড়ছি এনি আদার কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, তো ওইটার মধ্যে আমাদের এই সব কিছু কিন্তু চলে আসবে। টোটাল 4টা অনুচ্ছেদ পাবেন। তো প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে স্বাভাবিক রিভিউ 90 দিন, এটা মনে রাখবেন। 173 আলোচনা করে নর্মাল স্বাভাবিক, কোনো ঝামেলা কিছুই নাই, আপনি রিভিউ দায়ের করবেন, 90 দিন সময় পাবেন। এখন কথাটা হচ্ছে রিভিউ কাকে বলে? যেই বিচারক রায় দিছে তার কাছেই আরেকবার দেওয়া, এটাকে বলে রিভিউ। এখন হাইকোর্ট রায় দিছে, হাইকোর্টের কাছেই দিবেন, তার মানে হাইকোর্ট যখন আদি এখতিয়ারে কোনো মামলা দেখবে, ওই হাইকোর্টের কাছে আবার যখন হাইকোর্টে রিভিউ করবেন 20 দিনে করতে হবে, 162। আর যখন স্মল কজেস কোর্ট, মানে যেই সমস্ত আদালতে 25,000 টাকা পর্যন্ত বিষয়বস্তু নিষ্পত্তি হয়, এগুলোকে আমরা বলি যে ক্ষুদ্র বিষয়ক আদালত। তো এই ক্ষুদ্র বিষয়ক আদালতের ক্ষেত্রে হচ্ছে 15 দিন। তাহলে এই তিনটা আপনারা মনে রাখবেন। স্বাভাবিক রিভিউ 90 দিন, হাইকোর্টের রিভিউ হচ্ছে 20 দিন, স্মল কজে 15 দিন। আর 60 নাম্বার যেটা আমাদেরকে বলতেছে যে আপনি উপস্থিত ছিলেন না, আপনি উপস্থিত না থাকার কারণে আপনার রিভিউর আবেদনটা খারিজ হয়েছে। আপনি রিভিউর অ্যাপ্লিকেশন দিয়েছেন, ওই দিন আপনি ছিলেন না, আপনি না থাকার কারণে, অ্যাবসেন্টের কারণে আপনার এটা খারিজ হয়েছে। আপনি চাচ্ছেন এটাকে কি করবেন? রিভাইভ করবেন, পুনরায় জীবিত করবেন। তাইলে আপনাকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। তাইলে দেখেন তামাদি আইনে আপনি যখন এই রিভিউ রিলেটেড 4টা অনুচ্ছেদ আছে, 4টা তামাদি জানবেন, তাইলে রিভিউ রিলেটেড যত এমসিকিউ আসুক আপনার তো ভয় পাওয়ার কিছুই নেই। দিবি আর কোনটা? আপনার তো চারোটাই জানা আছে, 160, 61, 62, 173। আর রিভিশনের আমরা যেটা বললাম, রিভিশনের কোনো তামাদি দেওয়া নাই। তবে মনে রাখবেন রিভিশনের তামাদি ওই মামলাটার বিরুদ্ধে আপিলের যে তামাদি হইতো, বাস্তবতা ওইটা ব্যবহার করা হয়। তাহলে রিভিশনের কোনো তামাদি নেই। নর্মালি যেইটার বিরুদ্ধে আপনি রিভিশন করবেন, ওইটা আপিল করলে যতদিন আপনার সময় পাইতেন, ওই রিভিশনেও অতদিন সময় পাবেন। এইটা মনে রাখতে পারেন, জাস্ট এটা বইয়ে লেখা নাই, এটা হচ্ছে আদালতের প্রথা। এরপরে আমরা চলে আসি ডিক্রির এক্সিকিউশন রিলেটেড কিছু আমাদের তামাদি আছে, যেটা গুরুত্বপূর্ণ। 181 বলতেছে যে আমাদের ওই যে 120-এর মতো, যদি কোনো এক্সিকিউশনের তামাদি দেওয়া না থাকে তাইলে হচ্ছে এটা কত বছর? 3 বছর। মানে ওই যে আমরা সিপিসির 148-এ, জাস্ট এখানে না, যাই হোক, মানে যেই ডিক্রি এক্সিকিউশন করার তামাদি দেওয়া নাই, তো 141 হচ্ছে একটা আমাদের রেসিডুয়াল অনুচ্ছেদ, এটা বলতেছে যে 3 বছর। এখন কেমন হইতে পারে? যেমন আমরা কি বলতেছি যে আপনি যে নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি পাইছেন, এটা এক্সিকিউশনের তামাদি কিন্তু দেওয়া নাই, তো এটা হচ্ছে আমাদের 3 বছর। সিপিসিতে যখন আমরা 144 ধারায় রেস্টিটিউশন পড়বো, পুনরুদ্ধার পড়বো, তো ওই পুনরুদ্ধারের অ্যাপ্লিকেশনটা যে আপনি দিবেন, এক্সিকিউশনের যেটা দিবেন, সেটাও 3 বছর। তাহলে 181-তে দুইটা আপনি মনে রাখতে পারেন। 182-তে যেটা বলে সেটা হচ্ছে যে আমরা সিপিসি পড়ে আসছি, যে সিপিসির 48-এ 12 বছরের মধ্যে ডিক্রি এক্সিকিউশন করতে হবে, না হলে আর করা যাবে না। তবে করা যায় যদি আমরা দেখাইতে পারি ফ্রড হয়েছে অথবা জবরদস্তিমূলক কি করতে দেয় নাই, এক্সিকিউশন করতে দেয় নাই। আর একটু পরে আমরা দেখবো 183-তে বলা আছে 12 বছর। তো বলতেছে যে যেটার তামাদি সিপিসির 48-এ নাই, 183-তে নাই, ওই রকম ডিক্রির ক্ষেত্রে আমাদের 3 বছরও হইতে পারে, 6 বছরও হইতে পারে। এখন এটা আমরা বুঝবো কিভাবে? এখন বলতেছে যে যেই ডিক্রিটা আইনগতভাবে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, সেটার এক্সিকিউশন হচ্ছে 3 বছরে, আর যেটা দরকার আছে এটা 6 বছরে। কেমন? যেমন ধরেন যে একটা অগ্রকয়ের আপনি কি পাইলেন, ডিক্রি পাইলেন। অগ্রকয়ের মামলা যদি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের অধীনে হয়, এটা নিবন্ধন করা বাধ্যতামূলক। তার মানে 6 বছরে এক্সিকিউশনে যাইতে পারবেন।
আবার অগ্রকয়েরি মামলা যখন নেট অ্যাক্টের অধীনে হবে, মানে নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্টের অধীনে, ওইটা নিবন্ধন করা বাধ্যতামূলক না। মুসলিম আইনের অধীনে বাধ্যতামূলক না, তো ওইটার জন্য 3 বছর। তার মানে নিবন্ধন করার দরকার পড়লে 6 বছর, অনিবন্ধিত হইলে 3 বছর। যেমন আমরা ওই যে 115 আর 16 পড়লাম, চুক্তি নিবন্ধিত হইলে 6 বছর, অনিবন্ধিত থাকলে 3 বছর, ওই জিনিসটাই এখানে কপি পেস্ট। আর 183 বলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো আদেশ, কোনো ডিক্রি, কোনো রায়, এগুলোর জন্য 12 বছর। তাহলে আপনি উপর থেকে পড়তে পারেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট 12 বছর। আর এই যে 182টা নর্মালি আমাদের সিভিল জজ আর জেলা জজের কথা বলে, এইভাবে মনে রাখতে পারেন যে সিভিল জজ এবং জেলা জজ যদি ডিক্রি যদি নিবন্ধন করা লাগে 6 বছর, না করা লাগলে আমাদের 3 বছর। আর যেই মামলার ডিক্রির এক্সিকিউশনের কোনো তারিখ দেওয়া নাই সেটা 3 বছর, যেমন নিষেধাজ্ঞা, যেমন 144 ধারার অ্যাপ্লিকেশন। তো এইটা যদি আপনি পাশাপাশি রাখেন, আশা করি যে আপনার জন্য ভালো হবে। পাশাপাশি সিপিসির আপনি যেটা করতে পারেন, 22 নাম্বার সম্ভবত ওয়ার্ডার নাম্বার 21, রুল নাম্বার 22 সম্ভবত, যদি ভুল না হয়, ওইখানে আমাদেরকে বলে যদি আপনি ডিক্রিটা 2 বছরের মধ্যে এক্সিকিউশনে যান তাইলে অপরপক্ষকে নোটিশ দিতে হয় না। তো ওইটাও একসাথে আপনি জেনে রাখতে পারেন। এখন আসি পক্ষভুক্তি। তো পক্ষভুক্তি কিভাবে মনে থাকবে? তামাদি আইনের 22 নাম্বার অনুচ্ছেদ মনে থাকলে, সেকশন মনে থাকলে কিন্তু আপনার মনে থাকার কথা। 22-এ আমরা কি পড়ছি? যাকে যেই দিন যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি সেই দিন গণনা করা হবে। তো বাদী বা বিবাদী কেউ যদি মারা যায়, বাদী মারা গেলে 176-এর অধীনে 90 দিন, বিবাদী মারা গেলেও 177-এর অধীনে 90 দিন। যদি পক্ষভুক্তি না করেন ফলাফল হবে মামলা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এখন আসি, ডিক্রি শব্দটা আছে, এক্সিকিউশন রিলেটেড আমরা 3টা দেখছি, এখন আসি যে ডিক্রি রিলেটেড আমরা কিছু সেকশন পাবো। 1 নাম্বার হচ্ছে কি করলাম আমরা, ওই যে ওয়ার্ডার নাম্বার 9, রুল নাম্বার 13, সেখানে আপনার কি বলা আছে যে আপনি কি করতে পারেন, সেট এসাইড করা দরখাস্ত কিন্তু দিতে পারেন। এই যে এক্সপার্টে ডিক্রি রদের দরখাস্ত কতদিন? 164 বলতেছে যে 30 দিন। আর এইটার সাথে আপনি যদি ওই 13-র এটা দেখেন, ওইখানেই বলা আছে 3000 টাকা দিবেন, 30 দিনে অ্যাপ্লিকেশন করবেন। তাহলে 13টা এইখানে, তাহলে এই দুইটা আপনি একসাথে মিলায় নেবেন, তাইলে আপনার জন্য সহজ হবে। তাহলে একতরফা ডিক্রি রদের জন্য যে দরখাস্তটা আমরা দিব, এটা 164 বলতেছে 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন দিতে হবে। এরপরে 166 ডিক্রি জারিতে বিক্রয় রদ, যেটা আমরা বললাম যে আপনি 16 নাম্বার তামাদির অনুচ্ছেদটা মনে রাখবেন, সেকশনটা, যে যেই সময়সীমা লাগবে ওই সময়সীমা আমরা বাদ দিব, কিন্তু দরখাস্ত কত দিনে দিব? 66 বলতেছে 30 দিনে আপনাকে দিতে হবে। আপনি ডিক্রি পাইছেন, সম্পত্তি দখল করতে গেছেন, এখন আপনারে বাধা দিচ্ছে, আপনারে সম্পত্তি দখলে যাইতে দিচ্ছে না, তাইলে আপনি কি করবেন? 30 দিনের মধ্যে আপনি ওই ডিক্রি জারি আদালতে আবেদনটা করবেন। 174-এ যেটা বলতেছে যে ডিক্রির অর্থ পরিশোধের পর প্রত্যয়নের জন্য দরখাস্ত। নর্মালি যেটা হয় মানি সুটের ক্ষেত্রে আপনি টাকাটা 3 ভাবে পরিশোধ করতে পারেন। একটা হচ্ছে যে আউট অফ দ্য কোর্ট দিয়ে দিতে পারেন, ওই বেচারারে দেখা হয়েছে পথে ঘাটে দিয়ে দেন। এখন এই যে আপনি টাকাটা তারে আপনি দিলেন, এখন আপনার ডিক্রি তো আদালতেই আছে, মামলা তো সেখানে কাগজপাতি নিষ্পত্তি হয় নাই, তো নর্মালি এর দায়িত্ব হচ্ছে আদালতকে জানানো যে আমি আমার ডিক্রি টাকা পাইছি। এখন এই বেচারা জানাচ্ছে না, তখন আপনি কি করবেন? 90 দিনের মধ্যে তখন এই আদালতে অ্যাপ্লিকেশন দিতে পারেন যে আমি তো তারে টাকা পরিশোধ করছি, কেন সে আইসা স্বীকার করবে না। এইরকম 174-এ বলতেছে 90 দিনের মধ্যে। এখন আপনি আমার বিরুদ্ধে 5 লাখ টাকার মামলা জিতছেন, আমি বললাম যে ভাই আমি দিতে পারবো না একসাথে, আমি আপনারে কিস্তিতে দিব, 5 কিস্তিতে দিব। তো ডিক্রির পরে 175 বলতেছে যে ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য 6 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন আমি দিতে পারবো, যে আমি একসাথে দিতে পারবো না, আমি কিস্তিতে টাকা পরিশোধ করব। আর 180 বলতেছে ডিক্রি জারিতে ক্রয়কৃত সম্পত্তি দখল উদ্ধারের মামলা, মানে আপনি আদালতের মাধ্যমে কি হয়েছে, ডিক্রি জারি হয়েছে, সেখানে আপনি কি করলেন? একটা সম্পত্তি ক্রয় করলেন, তো ওই সম্পত্তি দখল লাভের মামলা হচ্ছে 3 বছর। তো এইভাবে ডিক্রি রিলেটেড মোটামুটি এই 6টা আপনি কয়েকবার পড়তে পারেন, আশা করি কিছুটা হইলেও মনে থাকবে, থাকারই কথা। এরপরে সম্ভবত যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের এখানে আর কিছু একতরফা আপিলগুলা পুনরায় কি করা, মানে এগুলাকে রিভাইভ করার জন্য দরখাস্ত দেওয়ার সময়সীমা।
169 বলতেছে যে 30 দিন সময় পাবেন একতরফা আপিল পুনরায় শুনানির জন্য, রি হিয়ারিং। তাহলে কিওয়ার্ড মনে রাখবেন, রি হিয়ারিং কতদিন? 30 দিন। আপনি একতরফা আপনি আপিলের অ্যাপ্লিকেশন করছেন, আপনি ছিলেন না, বাতিল হয়েছে, আপনি চাচ্ছেন পুনরায় শুনানি হোক, তাইলে 169 বলতেছে 30 দিন। 170 বলতেছে যে নিঃসম্বল ব্যক্তি, ওই যে প্রপার ব্যক্তি যার 5,000 টাকা পর্যন্ত সম্পত্তি আছে, সে যদি আপিল দায়ের করতে চায়, যে নিঃস্ব হিসাবে আপিল করবে, 170 বলতেছে কি করবে, তারে 30 দিনে অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি গরিব ব্যক্তি, আমার কাছে টাকা পয়সা নাই। 179 যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে 90 দিন সিপিসি মোতাবেক সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতির দরখাস্ত। আর 168 ও 30 দিন যে আপনি কোনো মামলা চালাইলেন না, যার জন্য আপিলটা খারিজ হইল, তাইলে পুনরায় আপনি কি করবেন, সে শুনানি করবেন, তাহলে 168 বলতেছে আমাদের 30 দিন। আর দুই তিনটা অন্যরকম আছে, সেগুলো হচ্ছে যে 158 রোয়েদাদ। তো রোয়েদাদ আমরা কোথায় পাইছি? তামাদি আইনের 12 নম্বর সেকশনের সাবসেকশন 4-এ কিন্তু আমরা রোয়েদাদ পাইছি। রোয়েদাদ মানে কি? রোয়েদাদ মানে হচ্ছে আমাদের যে ওই যে অ্যাওয়ার্ড আমরা দিই আরবিট্রেশনে, আরবিট্রেশনের মাধ্যমে যখন আপনি সমঝোতা করলেন, তখন যে জাজমেন্ট দেয় আইনের ভাষায়, তারে বলে যে অ্যাওয়ার্ড বা রোয়েদাদ। এখন আপনি যদি চান ওই রোয়েদাদটা আপনি কি করবেন, রদ করবেন, সেট অ্যাসাইড করবেন, 158 অনুচ্ছেদ বলে 30 দিনে আপনারে কি করতে হবে, দরখাস্তটা দিতে হবে। 159 এই কয়েকটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট একবার আপনি জেনে রাখলেন যদি বাই চান্স আসে, যাতে অ্যান্সারটা করতে পারেন। আমরা আদেশ নাম্বার 37 সিপিসির অধীনে জানি যে সামারি ট্রায়াল হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের, যদি মানি স্যুট হয় তাহলে সামারি ট্রায়াল করা যায়। অথবা এখানে সিপিসির 128-এর বলা আছে যে সামারি ট্রায়াল। তো এই ক্ষেত্রে আমরা যখন 5 নম্বর ওয়ার্ডারে পড়ছি সমন জারি রিলেটেড, আমরা সেখানে আপনাদের বলছি যে দেওয়ানি মামলা দুই কারণে সমন জারি হয়, একটা হচ্ছে ইস্যু নির্ধারণের জন্য, আর একটা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তো নর্মালি সামারি ট্রায়ালগুলোতে আপনার এই একবারই সমন দেয়, আর ওই সমনটা থাকে কিসের জন্য? চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তো নর্মালি এরকম যখন আপনার কাছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হোক বা সামারি ট্রায়ালের যদি যেই দরখাস্তটা আসলো, সমনটা আসলো, এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি কিছু ডিফেন্স নেবেন, আপনি কিছু কথা বলবেন, তাইলে আপনি যেই দিন থেকে ওই অ্যাপ্লিকেশনটা পাইলেন 10 দিনের মধ্যে আদালতে আপনার অ্যাপ্লিকেশন দিতে হবে যে সামারি ট্রায়াল করার আগে আমার কিছু বলার আছে। তাইলে সামারি ট্রায়ালের যেই সমন আসে ওইখানে আপনার বলার কোনো সুযোগ থাকে না, মানে নর্মাল মামলার মতো আপনি জবাব দাখিল করার সুযোগ নাই, ওইটা হচ্ছে আপনি শুধু আসেন, এই নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তো তখন আপনি পাওয়ার 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন দিবেন যে না, এখানে আমিও একটু ডিফেন্স নিতে চাই। তো এটা হচ্ছে 159। এরপরে 171 বলে যে বাতিল আদেশ বাতিলের দরখাস্ত হচ্ছে 60 দিন। 163 যেটা বলে সেটা হচ্ছে যে মামলা খারিজ আদেশের বাতিল দরখাস্ত 30 দিন। আর 172 বলে যে সিপিসির অধীনে যদি আমরা কি করি, অ্যাসাইনি নিয়োগ করি, কোনো রিসিভার নিয়োগ করি, বা আপিলকারী কর্তৃক কোনো মামলা আপিল খারিজ আদেশ রদের দরখাস্ত 60 দিন। তো নর্মালি এই কয়টা আপনার অতটা লাগে না, আপনি না পড়লেও চলবে, তারপরে একবার দেখে নেবেন, যদি যেটা ভালো হয় থাকলে তো থাকলো, আর না থাকলে নাই। তো মোটামুটি এটাই ছিল আমাদের, সম্ভবত হ্যান্ড নোটের মধ্যে বাকি ওইগুলা দিয়ে দেওয়া আছে তামাদি আইনের সাথে, যেটা আমরা যেভাবে আপনাদেরকে অ্যাড করে পড়াইলাম এখানে হ্যান্ড নোটে দেওয়াই আছে। যেমন ওই যে তামাদি আইনের 6 ধারা নাবালক, পাগল, জড়বুদ্ধি, তো নাবালকের ক্ষেত্রে আমরা 44 পাইলাম, পাগলের ক্ষেত্রে 94 পাইলাম। এরপরে আমরা ট্রাস্টের সম্পত্তি রিলেটেড ধারা পাবো, বিদেশি রায় রিলেটেড পাবো। তো সবগুলি মোটামুটি এখানে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিলেই কিন্তু হবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের আগামী সম্ভবত কালকে কি পরশুদিন প্যানেল কোডটা হওয়ার পরে ইনশাল্লাহ আমরা এমসিকিউ 2টা পরীক্ষা নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।